তো হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? ওকে, তো এই চ্যানেলে তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং পড়াশোনার জন্য এক নতুন রকমের প্রস্তুতি নেওয়ার জন্য এক মোটিভেশন এবং নতুন পদ্ধতিতে পড়ানো চেষ্টা করছি। তো कैसे हो आप लोग? सब कुछ बढ़िया? তাহলে আগের দিন কত দূর হয়েছিল? আগের দিন কিছু কিছু কোশ্চেন দিয়েছিলাম, সেগুলোর অ্যান্সার আমি এখন নিয়ে নিচ্ছি। আগের দিনের অ্যান্সারগুলো মনে আছে? আগের দিন কি দিয়েছিলাম? ভুলে গেছো নাকি? আগের দিনে বলেছিলাম না যে কমেন্ট করে জানাবে? ভুলে গেছো কমেন্ট করতে? ঠিক আছে, কোনো ব্যাপার না। চল দেখি কে কে করেছো। কি ছিল প্রথমের? রাশিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? আচ্ছা বলো তো, রাশিকে কটা ভাগে ভাগ করা যায়? রাশিকে কটা ভাগে ভাগ করা যায়? রাশিকে একটাই ভাগে ভাগ করা যায়। অ্যান্সার কি হবে? একটি ভাগ। আর সেটা কি? ভৌত রাশি। খেয়ে গেলে তো গেল্লা। হ্যাঁ, কে কে লিখেছো স্কেলার রাশি আর ভেক্টর রাশি? রাশির একটি ভাগ, যেটা হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশিকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। ভৌত রাশির দুটো ভাগ আছে। ভৌত রাশির দুটো ভাগ আছে, কিন্তু রাশি কিন্তু একটাই, ভৌত রাশি। যেসব রাশি পরিমাপযোগ্য সেগুলোকে ভৌত রাশি বলা হয়। তাহলে ভৌত রাশি একটাই তো হলো না? আচ্ছা ঠিক আছে, চলো এরপর কি এসে বলছে একক পদ্ধতি কটি ও কি কি? একক পদ্ধতি তোমরা জানো কটি? বেসিক্যালি দুটো হয়, কিন্তু আমাদের বইয়ে ছিল তিনটি, তাই আমরা তিনটি জানবো। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এমকেএস, আর একটা এপিএস। এমকেএসটাকেই আমরা বলি এসআই পদ্ধতি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল ইউনিট সিস্টেম। হয়েছে। তৃতীয় নম্বরে কি ছিল? বেগের মাত্রা কি? বেগের মাত্রা জানো? বেগের মাত্রা কি হয়? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে মাত্রা কি হবে? এম। মিটার মানে লেন্থ, লেন্থ মানে এল, আর সেকেন্ড মানে টাইম, মানে টি, এল ডিভাইড বাই টি, বা এটিকে আমরা আরেকটা করতে পারি এল টি টু দি পাওয়ার -1। বলছে এক প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে? এটা বলেছিলাম কি, লিখে নিতে খাতায়। ঠিক আছে। এরপর কি আছে? 1 mu ইজিক্যাল টু কত? 1 mu সমান কত? 1 mu সমান 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তারপরে কি মূল এককগুলি কি কি? মূল এককগুলি কি কি জানো? তোমরা জানো 7টি মূল একক। 7টি মূল একক, কিন্তু আমাদের বইয়ে আরো দুটো এক্সট্রা আছে, কোণ আর ঘনকোণের। চলো দেখিয়ে দিচ্ছি। ঘড়ি পড়ে গেল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে দৈর্ঘ্য, ভর, সময়,
দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, আলোকদীপ্তি, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, এগুলো 7টা। গহন আর ঘনকোণ 9টা। হলো। তাহলে এগুলো হচ্ছে মূল একক। এই যে লেখা আছে এখানে, মূল এককগুলির নামের প্রথম অক্ষর দিয়ে এককের বিভিন্ন পদ্ধতির নামকরণ হয়। তাহলে বেসিক্যালি 3টে মূল একক। কি কি বলো তো? বেসিক্যালি 3টে, যেগুলো আমরা বেশি ইউজ করি: মাস, লেন্থ অ্যান্ড টাইম, MLT। বাদ বাকি এগুলো: উষ্ণতা, কেলভিন; আলোকদীপ্তি, ক্যান্ডেলা; তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার; পদার্থের পরিমাণ, মোল; তারপর কোণ আর ঘনকোণ। তাহলে 7টা মূল একক, বাদ বাকি 2টো এক্সট্রা। তারপরে কি আছে? তারপরে বলো, সবচেয়ে বড় দৈর্ঘ্যের একক কি? জানো তোমরা সবচেয়ে বড় দৈর্ঘ্যের একক কি? পারসেক। আর 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান কত? 9.47 × 10⁻15 মিটার। তারপরে কি আছে? 1 আলোকবর্ষ সমান কত বলে দিলাম, 9.47 × 10⁻15 মিটার। তারপর এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি? উষ্ণতা কেলভিন, তাই তো? উষ্ণতার একক কি? কেলভিন। তারপর ত্বরণের একক কি? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের একক। ত্বরণ মানে অ্যাক্সেলারেশন। তাহলে এই কোশ্চেনগুলো ছিল। এবার আজকে কি শুরু হবে? ঠিক পরের থেকে। কত দূর হয়েছিল আমাদের? এই কত দূর হয়েছিল আমাদের? এত দূর হয়েছিল, তাই তো? এরপর থেকে শুরু। তো আজকে শুরু করার আগে একটা জিনিস, স্কেল দেখেছো না? স্কেলও দেখো নি? স্কেল দেখেছো সবাই? স্কেল কেমন হয় দেখাতে পারবে? কোথায় রাখলাম? এখানেই তো রাখলাম স্কেল। এই দেখছো, এখানে দেখো অনেকগুলো দাগ কাটা আছে। 1 2 3 4 5। 1 মিনিট দেখো, এবারে বুঝতে পারবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এমনি করে 30 অবধি আছে এটা, তাই তো? 30 অবধি আছে। আর এখানে দেখো একটা জিনিস লেখা আছে, কি বলতো? সেন্টিমিটার। তাহলে এটা কি স্কেল? এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। ঠিক তেমনি আরো কিছু কিছু জিনিস আছে আমি এনেছি, যেমন এটা দেখতে পাচ্ছ কি? এটা কি বলতো? এটা কি?
এটা কি চাঁদা, তাই তো? তো এটা দিয়ে কি হয় বলো? এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কোণগুলো যেগুলো করো 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, সে কোণ আঁকা যায় বিন্দু দিয়ে। কিভাবে আঁকা যায় সেটা চলো একটা দেখে দিচ্ছি কিভাবে আঁকা যায়। এই যে ধরো আমি একটা এখানে দাগ কাটলাম এবং এটার সাথে সাথেই আমি ধরো এখানে একটা এই যে 60 ডিগ্রি বড়টা আছে, বড়টাতে একটা ফুটকি দিয়ে দিলাম এবং এটা সোজাসুজি এখানে একটা ফুটকি। তারপরে এই যে দাগটা আছে এই দাগটার সাথে আমি এই দাগটা মিলিয়ে নিলাম এবং এই ফুটকিটাই নিয়ে এলাম, দেখো নিয়ে এলাম বিন্দুটাতে এবং এই যে 60 আবার আমি এটার সঙ্গে সঙ্গে একটা বিন্দু করলাম। এবারে এইখানের যে এই বিন্দু এবং এইখানের যে বিন্দু এটা আমি স্কেল দিয়ে মিলিয়ে দেব এবং এই যে মিলিয়ে দিলাম এটা কিন্তু হয়ে গেল 60 ডিগ্রি কোণ। ঠিক এইভাবেই আমরা এই চাঁদার সাহায্যে কোণ করে থাকি। তো ঠিক আছে, পরে আসবো। এখন চলো স্টার্ট করা যাক। প্রথমে আছে মাপন যন্ত্র। মাপন যন্ত্র সমূহ মানে মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে কি দিয়ে আমরা মাপি। অনেকগুলো মাপন যন্ত্র আছে। তো আমার কাছে এই মুহূর্তে কিছু জিনিস ছিল সেগুলো দেখালাম যেগুলো তোমাদের দরকার। আরও কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে নেই কিন্তু ছবি আছে, ছবি দেখিয়ে দেবো। দেখো এখানে কি আছে বলছে সাধারণ স্কেল। সাধারণ স্কেল মানে কোনটা? যেটা আমি দেখালাম তোমাদেরকে, এটা সাধারণ স্কেল। এটা হচ্ছে সাধারণ স্কেল। তো সাধারণ স্কেল দৈর্ঘ্য মাপার জন্য সাধারণ স্কেল। কাঠ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও ইস্পাতের তৈরি পাতলা ফলক প্রস্থে সাধারণত 4 বা 5 সেন্টিমিটার হয়। এক পিঠে কিনারা ঘেঁষে দাগ কাটা থাকে। কোনটাতে দুপাশে সেন্টিমিটারে, কোনটাতে একদিকে সেন্টিমিটারে, আবার অন্য পাশে ইঞ্চিতে দাগ টানা থাকে। কোনটাতে দুপাশেই সেন্টিমিটার থাকে, দুপাশ বলতে এই যে এই পাশেও, আবার কোনটাতে এদিকে সেন্টিমিটার আর এদিকে ইঞ্চি। যেমন এখানে দেখো, দেখতে পাচ্ছ নাকি আমি বলতে পারছি না, প্রায় মুছে গেছে। তো আমি চেষ্টা করছি দেখানো সম্পূর্ণ। দেখতে পাচ্ছ, এটাই দেখো। এটা দেখো 1 2 3 4 5 এত তাড়াতাড়ি আছে, কিন্তু এখানে দেখো নিচেরটাতে এটা 1, তারপরে এটা 2, মানে এই এতটা করে গ্যাপ, বুঝতে পারছো? এই যে একটু বড় আছে কিন্তু এটা মুছে গেছে, সেজন্য আর এতটা দেখাতে চাইছি না।
দেখো বুঝতে পারছো এবারে এই যে এখান থেকে এতটা একটা, তারপরে এখান থেকে এই এতটা একটা, আবার এখান থেকে এই এতটা একটা, এখান থেকে এই এতটা, তো এইভাবে বড় বড় আছে। তো কি বলছিলাম, হ্যাঁ কোনোটাতে দুদিকেই থাকে, মানে এদিকেও থাকে আবার এদিকেও থাকে, আবার কোনোটাতে এদিকে থাকে এদিকে থাকে না, এদিকে ইঞ্চ স্কেল থাকে, ইঞ্চের থাকে। এখানে দেখো দিয়ে দিয়েছে, এখানে দেখো দিয়ে দিয়েছে, এদিকে সেন্টিমিটার এদিকে ইঞ্চ। তাহলে প্রত্যেক সেন্টিমিটারে ব্যবধানকে সমান 10টি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই যে দাগগুলোর ভাগ হলো যে 10টি ভাগ, সেগুলোকে আমরা কি বলি, মিলিমিটার বলি। মিলিমিটারে রেখাঙ্কিত করা থাকে। ইঞ্চিকে আবার 16টি ভাগে ভাগ করা হয়। ইঞ্চিকে কটা ভাগে ভাগ করা হয়, 16টি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়, কিভাবে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, চলো তাহলে দৈর্ঘ্য নির্ণয় করি একটা কিছুর। যেমন ধরো, যেমন এটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা চলো, এই পেনটার আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, তাই তো। তাহলে এই পেনটার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, এই পেনটা এখানে নেব এবং স্কেলের এই যে জিরোর সাথে এখানে বসিয়ে দেব এবং দেখো দেখতে পাচ্ছ যে কততে আটকে আছে আমাদেরটা, কত দূর যাচ্ছে 0 থেকে গেলে। বা আমরা দেখো আরেকটা জিনিস করতে পারি, কি বলতো, এই যে এটাও নিচে এবং এটার থেকে এবারে এটা কতটা সেটা আমরা দেখতে পেয়ে যাব এখানে। তো কতটা হয়েছে, 13 পয়েন্ট সামথিং, তাই তো। 13 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে 13.8। তাহলে ঠিক এইভাবেই দৈর্ঘ্য নির্ণয় করি আমরা। বা কোনো একটা লাইন আছে, সেই লাইনটা এক মিনিট, বা কোনো একটা লাইন আছে সেই লাইনটাকে আমরা স্কেলটি দিয়ে ওইভাবেই মাপবো। তাহলে পরিমেয় বস্তুর এক প্রান্ত স্কেলের একটি নির্দিষ্ট দাগের সঙ্গে মিলিয়ে অপর প্রান্তের পাঠ নেওয়া হয়। মানে আমাদের দুটো স্কেলের যে জিরো আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা দেখতে পাচ্ছ এখানে, এই যে শুরু, এই যে এটার থেকে শুরু, এটার থেকে এটা মিলাবো, এটা একদম শেষ প্রান্তে রাখবো এবং দেখবো যে আরেকটা প্রান্ত কত দূর অবধি যাচ্ছে স্কেলের। যদি এত দূর অবধি যায় তাহলে 5 সেন্টিমিটার, যদি এত দূর তাহলে 6, বা যদি এত দূর তাহলে 3 সেন্টিমিটার। যেমন আমার ঢাকনাটা আমার কত বড় বলো তো, এক প্রান্ত এই শূন্যর সাথে এবং এক প্রান্ত এখানে, কতটা হলো 5.9 সামথিং। তাহলে দুদিকের পাঠের পার্থক্যই ওই বস্তুর দৈর্ঘ্য। দুদিকের পাঠ যে নিলাম সেই যে দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। বস্তুটিকে স্কেলের দৈর্ঘ্য বরাবর বসাতে হয়। লক্ষ্য রাখতে হবে যেন লম্ব ভ্রম না থাকে। লম্ব ভ্রম মানে কোনটা বলতো, এই যে এটা তো নিচটা মিলে গেল, কিন্তু উপরেরটা বলতে পারছো, উপরেরটা বলতে পারছো না। 5.9 কি এমনি কিছু বলছো, কিন্তু এবারে দেখো 5.9 অ্যাকুরেট হতে হবে। যেটা আমি প্রথম বললাম যে 5.8 কি সামথিং, সেটা লম্ব ভ্রম ছিল, আর এটা অ্যাকুরেট হলো।
তাহলে ঠিক সেইভাবে লম্ব ভ্রম যেন না হয়, ওটা দেখে নিতে হবে। অর্থাৎ বস্তুটি কোনো প্রান্তের পাঠ নির্দেশক দাগের ওপর দৃষ্টিরেখা যেন ঠিক লম্বভাবেই পড়ে। বাঁ দিকের প্রান্তের পাঠ যদি 1 সেন্টিমিটার হয় এবং ডান দিকের প্রান্তের যদি 8 সেন্টিমিটার হয়, তবে বস্তুর দৈর্ঘ্য 8 - 1 7 সেন্টিমিটার। বাঁ দিকে যদি 0 থাকে এবং ডান দিকে যদি 8 থাকে, তাহলে ওটা 8 সেন্টিমিটার হবে। কিন্তু বাঁ দিকে যদি 1 থাকে আর ওদিকে যদি 8 থাকে, তাহলে তোমাকে 0 থেকে 1 যে 1 সেন্টিমিটার তুমি বাদ দিচ্ছ, সেই 1 সেন্টিমিটার ওখান থেকেও বাদ দিতে হবে, 8 থেকেও বাদ দিতে হবে। তাহলে ডান দিকে যদি 8.4 সেন্টিমিটার এবং বাম দিকে সেন্টিমিটার উপর দাগে থাকলে দৈর্ঘ্য হবে 8.4 সেন্টিমিটার মাইনাস 1 7.4 সেন্টিমিটার। আর যদি ডান দিকের প্রান্ত 8.4 বা 8.5 এর মধ্যে থাকে, তাহলে চোখের আন্দাজে ঠিক করতে হবে কোন ক্ষুদ্র দাগটি প্রান্তের বেশি নিকটে আছে। তারপরে আসে সাধারণ তুলা যন্ত্র। সাধারণ তুলা যন্ত্র কিন্তু ভর মাপার যন্ত্র। সাধারণ তুলা যন্ত্র কিসের? ভর মাপার যন্ত্র। ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্র হচ্ছে কমন ব্যালেন্স ভর মাপার যন্ত্র। তাহলে বলো তো, দৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম কি? সাধারণ স্কেল। আর ভর মাপার যন্ত্র সাধারণ তুলা যন্ত্র। এই যন্ত্রের অংশগুলি নিচে উল্লেখ করা হলো। কি কি অংশ আছে তুলা যন্ত্রে? চলো দেখে নি কি কি অংশ আছে যন্ত্রে, দেখে নি। ফার্স্টে আছে তুলা দণ্ড, তারপর কি আছে? সূচক এবং স্তম্ভ, ওলন দড়ি, তুলা পাত্র, লেভেলিং স্কেল, লেভেলিং স্ক্রু, রাইডার, ওজন বাক্স, এতগুলি জিনিস আছে। ঘড়িটাকে আই থিঙ্ক সরাতে হবে একটু, কারণ আমাদের জায়গা অসুবিধা হচ্ছে। তোমাদেরকে তুলা যন্ত্রটা দেখাতে হবে। দেখো, দেখতে পাচ্ছ এবারে স্পষ্ট? প্রথমে তাহলে কি আছে? তুলা দণ্ড। দণ্ড কোনটা? তুলা দণ্ড কোনটা? এই যে এই জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের তুলা দণ্ড। তারপরে 2 নাম্বার কি? রাইডার। না, 2 নাম্বারে কি আছে? সূচক। সূচক কোনটা? সূচক কোনটাকে বলে? দেখি কে বলতে পারবে? এখানে সূচক কোনটা? সূচক এখানে দেওয়া নেই। সূচক এই যে এটা আছে না, এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা আসছে, এটাকে বলছে সূচক। এখানে দেওয়া থাকে 1 কেজি 2 কেজি, এখানে লেখা থাকে, এটা হচ্ছে সূচক। তারপরে কি? স্তম্ভ। স্তম্ভ তো বুঝতেই পারলে তোমরা কোনটা, এই জিনিসটা স্তম্ভ। তারপরে ওলন দড়ি। ওলন দড়ি থাকে এই যে এখানে, এই জিনিসগুলো থাকে ওলন দড়ি। তারপরে লেভেলিং স্ক্রু থাকে। স্ক্রুগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে লেভেলিং, এখানে লেভেলিং। লেভেলিং স্ক্রু। তারপরে থাকে রাইডার। রাইডার কোনটা? রাইডার এই যে এখানে দিয়ে দিয়েছে আলাদা করে। তারপরে আছে ওজন বাক্স। ওজন বাক্স কোনটা? এইগুলো
এগুলোতে বসানো হয়। তাহলে এগুলোতে একটাতে আমরা ওজন পাল্লাতে, একটাতে আমরা ভারী ওয়েট চাপাই যেগুলো 1 কেজি 2 কেজির হয়, এবং এখানে আমরা ওজন মাপি এখানে কোনো জিনিস দিয়ে, এখানে বাটখারা রেখে এখানে মাপা হয়। তাহলে চলো শুরু করা যাক এই তুলা যন্ত্র। তাহলে দেখো, সাধারণ তুলা যন্ত্র, কমন ব্যালেন্স, ভর মাপার যন্ত্র তোমরা সবাই বুঝে গেলে। এই যন্ত্রের অংশগুলি নিচে উল্লেখ করা হলো। 1 নাম্বার তুলাদণ্ড। তুলাদণ্ড হচ্ছে এটি একটি অচম্বক ধাতু নির্মিত চ্যাপ্টা লম্বা দণ্ড। অচম্বক, অচম্বক মানে যাতে চুম্বক থাকে না। অচম্বক ধাতু নির্মিত চ্যাপ্টা, চ্যাপ্টা হয় লম্বা লম্বার দণ্ড। দণ্ডটির ঠিক মাঝখানে অ্যাগেট নামক শক্ত পাথরের তৈরি একটি প্রিজমাকৃত ক্ষুরধার খুব শক্তভাবে আটকানো থাকে। এই যে প্রিজমটি, এটা হচ্ছে অ্যাগেট। অ্যাগেটটা কোথায় আছে বলো তো? অ্যাগেটটা কোথায় আছে দেখি, কে বলতে পারবে? এই যেটা দেখতে পাচ্ছ, কি বলছে? দণ্ডটির ঠিক মাঝখানে অ্যাগেট নামক শক্ত পাথরে তৈরি একটি প্রিজমাকৃতি ক্ষুরধার খুব শক্তভাবে আটকানো থাকে। দণ্ডের দৈর্ঘ্যের সঙ্গে আড়াআড়িভাবে থাকা ওই ক্ষুরধারটি হল আবদ্ধ বা ফালক্রাম। ফালক্রামটি একটি অ্যাগেট প্লেটের ওপর বসানো থাকে। ওই ক্ষুরধারটি হলো আবদ্ধ বা ফালক্রাম। এই যে ক্ষুরধার, এই জিনিসটা, এটা কি বলছে? ফালক্রামটি একটি অ্যাগেট প্লেটের ওপর বসানো থাকে। এই যে অ্যাগেট প্লেট সেটার ওপর বসানো আছে। দণ্ডের দুই প্রান্তে দুটি, আচ্ছা, ফালক্রামের দুপাশে দণ্ডের দুই অর্ধাংশে 10টি সমান ভাগে দাগ কাটা থাকে। এই যে 10টি সমান ভাগে দাগ কাটা আছে। দণ্ডের দুই প্রান্তে দুটি স্ক্রু আছে। এই স্ক্রুটি ঘুরিয়ে তুলাদণ্ডটিকে মাপের আগে সম্পূর্ণ অনুভূমিক অবস্থায় আনা যায়। তারপর আছে সূচক। তুলাদণ্ডের ঠিক মাঝখানে লম্বভাবে আটকানো একটি অচম্বক ধাতু নির্মিত কাঁটা। এই যে কাঁটাটা, এটা হচ্ছে সূচক। এই সূচালো নিম্ন প্রান্তে একটি ছোট স্কেলের উপর চলাচল করে। তুলাদণ্ডটি অনুভূমিক হচ্ছে কি না তা নির্দেশ করে। এই যে ছোট স্কেল দেখতে পেয়েছো তোমরা, ছোট স্কেল, এই যে এটার উপর এই যে সূচকটা দেখতে পাচ্ছ এসছে, সেই সূচকটা আছে, সেই ছোট স্কেলটাতেই মান নির্ধারণ করা হয়। তারপরে বলছে যে চলাচল করে এবং তুলাদণ্ডটি অনুভূমিক হচ্ছে কি না তা নির্দেশ করে। স্তম্ভ অচম্বক পদার্থের তৈরি একটি অচম্বক পদার্থ, সব কিন্তু অচম্বক পদার্থ, কোনোটাই চৌম্বক পদার্থ নয়। অচম্বক পদার্থের তৈরি একটি দৃঢ় ফাঁপা চোঙ অনুভূমিক পাতাটনের উপর খাড়া ভাবে বসানো থাকে।
স্তম্ভ। কোনটা বলছে? আচ্ছা, ফাঁপা মানে কি? চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। খুলে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এটা ভিতরটা খালি। এটা এই যে ভিতরটা খালি, এটাকে বলছে নিরেট, ফাঁপা। নিরেট ফাঁপা চোঙ অনুভূমিকভাবে এই যে এটা অনুভূমিকভাবে পাতাটনের সাথে উপর খাড়াভাবে বসানো থাকে। এই যে পাতাটনটার উপর খাড়াভাবে বসানো আছে, এটাকে বলা হচ্ছে স্তম্ভ। এই স্তম্ভের মধ্যে ঢোকানো একটি দণ্ডের উপর প্রান্তের অ্যাগেট প্লেটটি আটকানো থাকে। অ্যাগেট যে প্লেট, এটা একটা স্তম্ভের উপর প্রান্তের সঙ্গে, এই যে প্রান্তের সঙ্গে অ্যাগেট প্লেটটি আটকানো থাকে। পাতাটনের সামনে যে চাবিটি আছে, পাতাটনের সামনে এই যে চাবিটি, এই যে চাবি, এটা এই চাবিটা আছে। এই চাবিটা দিয়ে কি করা যায় দেখো। সরি, ঠান্ডা লেগে গেছে। এই চাবিটা দিয়ে কি করা যায়, চাবিটা আছে, তার সাহায্যে স্তম্ভের ভিতরে দণ্ডটি ওঠানামা বা নামানো যায়। এই যে ভিতরের যে স্তম্ভের ভিতরে যে দণ্ডটি আছে, এই যে দণ্ডটি, এই দণ্ডটাকে ওঠানো আর নামানো যায়। ওপরে ওঠালে তুলা দণ্ডটি কালক্রমে দুদিকে দোল খায়। ওপরে যদি ওঠানো হয়, এই যে উপরে ওঠানো হবে, তাহলে এটা উপরে উঠালে দুদিকেই দোল খাবে, তাই তো। আর নিচে নামালে তুলা দণ্ডটি স্থির হয়। নিচে নামিয়ে দিলে দুদিকটা সমান হয়ে যাবে, ঠেকে যাবে, স্থির হয়ে যাবে। স্তম্ভের গায়ে লাগানো ছোট স্কেলের উপর সূচকের সূচালো প্রান্ত চলাচল করে। স্তম্ভের গায়ে লাগানো ছোট স্কেলের উপর সূচকের সূচালো প্রান্ত চলাচল করে। তারপরে বলছে ওলন দড়ি। স্তম্ভটি ঠিক উল্লম্বভাবে অবস্থায় আছে কি না তা জানার জন্য তুলার সঙ্গে একটি ওলন দড়ি লাগানো থাকে। স্তম্ভটি ঠিক উল্লম্ব অবস্থায় আছে কি না সেটার জন্য এখানে একটা ওলন দড়ি লাগানো থাকে। তারপরে কি, তুলা পাত্র। তুলা দণ্ডের দুই প্রান্তের দুটি ছোট অ্যাগেট প্রিজমের ক্ষুরোধার দুটি স্টিরাপ ঝোলানো থাকে। স্টিরাপের বলছে তুলাদণ্ডের দুই প্রান্তের দুটি ছোট অ্যাগেট প্রিজমের ক্ষুরোধার থেকে দুটি স্টিরাপ ঝুলানো থাকে। দেখতে পাচ্ছ? চলো দেখি, চেষ্টা করি তোমাদেরকে আর একটু জুম করার। চলো, এবারে বুঝতে পারছো কোনটা বলা হচ্ছে? এই যে তুলাদণ্ডের দুই তুলাপাত্র, এই যে এগুলো তুলাদণ্ডের দুই প্রান্তের দুটি ছোট অ্যাগেট প্রিজমের ক্ষুরোধার থেকে দুটি
ছোট অ্যাগেট প্রিজমের ক্ষুরোদ্বার থেকে দূরে দুটি স্টিরাপ ঝোলানো থাকে। স্টিরাপের আংটার সাহায্যে দুটি সমান ভরের তুলাপাত্র দুদিকে ঝোলানো থাকে। এই যে এটা একটা একদিকে, এটা একটা একদিকে, দেখতে পাচ্ছ, এটা আর এটা। বাঁদিকের পাত্রে পরিমেয় বস্তু এবং ডান দিকের পাত্রে বাটখারা রাখতে হয়। ডান দিকেরটাই বাটখারা রাখতে হয়। তারপর লেভেলিং স্ক্রু। তুলাদণ্ডের পাতাটনের তলায় লাগানো স্ক্রু ঘুরিয়ে পাতাটনের অনুভূমিক করা যায়। পাতাটনের তলায় লাগানো স্ক্রু ঘুরিয়ে পাতাতনকে অনুভূমিক করানো যায়। এই যে পাতাটনের সাথে দুটো স্ক্রু আছে। পাতাটন অনুভূমিক হলেই স্তম্ভ উল্লম্ব হবে। এটা যদি অনুভূমিক হয় তবেই এটা উল্লম্ব হবে। এটা যদি এমনি হয়ে যায়, এমনি হলেই এটা উল্লম্ব হবে। যদি এটা এমনি হয়ে যায়, এটা এইভাবে হয়ে যাবে। তারপরে কি আছে? রাইডার। রাইডার 10 মিলিগ্রাম ওজনের একটি তার বাঁকিয়ে তুলাদণ্ডের ওপর বসিয়ে ভরের সূক্ষ্ম পরিমাপ করা হয়। 10 মিলিগ্রাম ওজনের একটি তার বাঁকিয়ে তুলাদণ্ডের ওপর বসিয়ে ভরের সূক্ষ্ম পরিমাপ করা হয়। সমগ্র ব্যবস্থাটি একটি কাচের বাক্সের মধ্যে রাখা হয় যাতে হাওয়া লেগে মাপের নির্ভুলতা নষ্ট না হয় এবং বায়ুর ধূলিকণা তুলাপাত্রের সাম্য নষ্ট না করতে পারে। ওজন বাক্স। ওজন বাক্স একটি সুন্দর কাঠের বাক্সের মধ্যে বাটখারাগুলি সাজানো থাকে। বাটখারাগুলি পিতলের তৈরি। কিসের তৈরি? পিতলের। 100, 50, 20, 20, 10, 5, 2, 2, 1। গ্রামের বাটখারা নিজ নিজ স্থানে থাকে। আর 500, 200, 200, 100, 50, 20, 20, 10 মিলিগ্রাম বাটখারাগুলি একত্রে থাকে। একটি চিমটের সাহায্যে বাটখারাগুলিকে ব্যবহার করতে হয়। বাটখারাগুলি 5:2:2:1 অনুপাতে থাকার ফলে উপযুক্ত সমন্বয়ে 211.11 গ্রাম পর্যন্ত ভরের যে কোনো বস্তুর ভর মাপা যায়। কার্যনীতি। এদিকের কার্যনীতি কিভাবে কাজ করা হয়। এদিকে তুলাপাত্রে বস্তু রেখে অন্যদিকে তুলাপাত্রে প্রমাণ বাটখারা রাখলে যদি তুলাদণ্ডটি অনুভূমিক হয় তবে বাটখারার মোট ভর এবং বস্তুটির ভর সমান হয় যদি এই দুটো সমান জায়গাতেই থাকে। কার্যপ্রণালী। লেভেলিং স্ক্রুর সাহায্যে পাটাতন অনুভূমিক করলে স্তম্ভ উল্লম্ব হবে। লেভেলিং স্ক্রুর সাহায্যে পাতাতন অনুভূমিক করলে স্তম্ভ উল্লম্ব হবে। ওলন্দরি রেখে দেখে এই বিষয়ে নিশ্চিত হতে হবে। চাবি ঘুরিয়ে তুলাদণ্ডকে উপরে তুললে যদি সূচক দুদিকে সমান দোল খায় তবে বোঝা যাবে যে দণ্ডটি অনুভূমিক আছে। স্তম্ভের নিচে স্কেলের ওপর সূচকের গতিবিধি দেখে এ বিষয়ে নিশ্চিত
হওয়া যাবে। যদি দণ্ডটি অনুভূমিক না থাকে তবে প্রান্তস্থ স্ক্রু ঘুরিয়ে দণ্ডটিকে অনুভূমিক করতে হবে। এই স্ক্রুগুলো ঘুরিয়ে এটিকে ঠিক করতে হবে। এগুলো আছে, এগুলো দিয়ে এই যে ওলনদড়ি, এই ওলনদড়িগুলোকে ঠিক করা যাবে। এবার বাঁদিকের তুলাপাত্রে পরিমেয় বস্তু রেখে, এই যে এটাই ধরো, এটাই কিছু একটা রাখলাম বলতে কি রাখি, আমার কাছে সেমি ছোট কিছু নেই, এটাই রাখি। চলো, ওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে কি রাখা যেতে পারে, চলো এটাই রাখলাম। এটাই কিছু বস্তু রেখে ডান দিকের তুলাপাত্রে উপযুক্ত বাটখারা চাপিয়ে, এদিকেরটাই উপযুক্ত বাটখারা, যেটা 5:2:2:1 অনুপাতে যেগুলো থাকে, সেই যে কোনো একটা বাটখারা চাপিয়ে দেখতে হবে যে এই যে ওজনটা আছে এটা সমান হচ্ছে কি না, বা এটা সমান যেটাতে হচ্ছে বাটখারাটায়, ওই বাটখারাটা যোগ করলে কত হচ্ছে। যদি ধরো 5 আর 2 গ্রামের দুটি বাটখারা চাপানো হলো, 5 গ্রাম চাপালাম, এখন এইদিকে হেলে আছে, তো আরো 2 গ্রাম চাপালাম, তারপরে দেখলাম সমান সমান হয়ে গেল, তো 5 আর 2 টোটাল 7 গ্রাম। তাহলে এই বস্তুটার ওজন তাহলে তখন কি হবে, 7 গ্রাম হবে। তো সেইভাবেই বলছে যে তাহলে বস্তুর ভর ডান দিকে তুলাপাত্রে রাখা বাটখারাগুলির মোট ভরের সমান হবে। 10 মিলিগ্রামের থেকে কম ভর নির্ণয়ের জন্য রাইডার ব্যবহার করতে হবে। 10 মিলিগ্রামের থেকে কম ব্যবহার করার জন্য এখানে যে রাইডার আছে সেই রাইডার ব্যবহার করতে হবে। তুলা যন্ত্র কি কি কাজে লাগে এবং কতটা সাহায্য করে মানব কল্যাণে। 2 তুলাপাত্রে রাখা ভরের সামান্য পার্থক্যের জন্য যদি দোলন লক্ষণীয়ভাবে অসমান হয় তবেই তুলা যন্ত্রটি সুবেদী বলা যাবে। বলছে 2 তুলাপাত্রে রাখা ভরের সামান্য পার্থক্যের জন্য যদি দোলন লক্ষণীয়ভাবে অসমান হয় তাহলে তুলা যন্ত্রটি সুবেদী বলে মনে হবে। সুবেদিতার শর্তগুলি হচ্ছে তুলাদণ্ডের দৈর্ঘ্য বেশি হবে, তুলা যে দণ্ডটি আছে সেই দণ্ডটির দৈর্ঘ্য বেশি হওয়া চাই। সূচকের দৈর্ঘ্য বেশি হবে, সূচকের দৈর্ঘ্যটাও বেশি হতে হবে। তুলাদণ্ড হালকা হতে হবে, তুলা যে দণ্ডগুলো আছে, তুলা যে দণ্ডটা সেটা হালকা হতে হবে। তুলাদণ্ডের ভার কেন্দ্র বলতে এইগুলো যেগুলোতে ভর নেই। আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কম হতে হবে। আলম্ব বিন্দু বলতে এটার থেকে এটা, এই যে এখানে আছে আলম্ব বিন্দু ছোট ছোট, এটাতে এই স্কেলটাতে সেই আলম্ব বিন্দু দূরত্ব কম হতে হবে। তাহলে আজকের মতন এইটুকুই, কালকে শুরু করব আমরা স্প্রিং তুলা। আজকে আমরা শুরু করলাম, দুটো জিনিস করলাম, কি একটা হচ্ছে মাপক যন্ত্রসমূহের মধ্যে একটা স্কেল আর একটা সাধারণ তুলা যন্ত্র। তাহলে এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট কি কোশ্চেন হতে পারে সেগুলো পরের দিন বলে দেবো। আজকের জন্য এটুকুই। আজকে একটু কাজ থাকার জন্য তাড়াতাড়ি শেষ করতে হলো, পরের দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আর মাত্র স্প্রিং তুলা বাকি আছে, আর মাপক চং আছে, ঘড়ি বা স্টপ ঘড়ি আছে, বাস, আর কিছু নেই।
আচ্ছা, বেগ একটি কি রাশি? বেগ একটি কি রাশি? বেগ একটি ভেক্টর রাশি। তাহলে আজকের জন্য এটুকুই। পরের দিন আবার দেখা হবে বাকি দুটো নিয়ে। মাপংচং, ঘড়ি আর স্প্রিং তোলা কালকে শেষ করে দেব। আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই।